রোড সেফটি ফাউন্ডেশন প্রকাশিত তথ্য বলছে যে গত ৫ বছরে দেশে প্রায় ৩৩,০০০ সড়ক দুর্ঘটনা ঘটেছে এবং এতে নিহত হয়েছেন ৩৫,০০০-এরও বেশি মানুষ। একই সাথে ৫ বছরে ঘটেছে ৫৮৭টি নৌ দুর্ঘটনা, যেখানে নিহত হয়েছেন ১,০২১ জন। বাংলাদেশ সড়ক এবং নৌপথে দুর্ঘটনার সংখ্যা প্রতি বছর যেন রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। এর পেছনে দায় কার, আর এসব দুর্ঘটনা রোধ করতে কোথায় কোথায় কী ধরনের সংস্কার প্রয়োজন, এই বিষয়টি নিয়ে আমরা আলাপ আলোচনা করব। ইস্পাহানি মির্জাপুর চা মুক্ত কণ্ঠে আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মোহাম্মদ ইমতিয়াজ। আজকে আমরা বিষয় নির্ধারণ করেছি সড়ক এবং নৌ দুর্ঘটনার শেষ কোথায়, এই বিষয়টি নিয়ে আলাপ করার জন্য স্টুডিওতে সম্মানিত অতিথি হিসেবে আমার সাথে যুক্ত রয়েছেন। শুরুতে আপনাদের সাথে তাদের পরিচয় করিয়ে দেব। রয়েছেন বুয়েট থেকে নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর মীর তারিক আলী। রয়েছেন বুয়েটের আরও একজন শিক্ষক, অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক কাজী মোহাম্মদ সাইফুন নেওয়াজ। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ, কষ্ট করে আপনারা আমাদেরকে সময় দিয়েছেন। আমি যে বিষয়টা নিয়ে শুরু করেছি, একটা ভূমিকা দিলাম যে একের পর এক দুর্ঘটনা আসলে বেড়েই চলেছে এবং গত শুক্রবারও যদি আমরা বলি যে ধলেশ্বরী টোল প্লাজায় যে মারাত্মক দুর্ঘটনা আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, তো এবং সেখানে ৬ জন মারা গেলেন। এই ঘটনাগুলো কি আসলে শুধুমাত্র অনাকাঙ্ক্ষিত বলেই আমরা আসলে পার পাওয়া সম্ভব, না এর পেছনে আসলে অন্য কোনো কারণ রয়েছে? আমি সাইফুন নেওয়াজ আপনাকে দিয়ে শুরু করব। ওকে, আসলে টোল প্লাজায় যে দুর্ঘটনাগুলো ঘটেছে এবং যে স্পেসিফিক করে যেই সেদিন একটা বাস যেভাবে আসলে একটা মাইক্রোবাস বা একটা প্রাইভেট কারকে ধাক্কা দিয়ে চলে গেল, সেই ভিডিওটা আমরা সকলেই দেখেছি। এখন যদি স্পেসিফিক ওই ঘটনাটি নিয়ে বলি, আমার কাছে এটা মনে হয়েছে যে আসলে কয়েকটা হাইপোথিসিস মনে হয়েছে। প্রথমে হতে পারে যে চালক কি কোনো কারণে, অনেক সময় হয় যে ব্রেক চাপতে গিয়ে অ্যাক্সিলারেটর চেপে ফেলে। কারণ একটু খেয়াল করে দেখলাম আমি যে আপনার চালক যেই ফ্লোতে আসছিল তার বরাবর যে টোল প্লাজার এন্ট্রিটা ছিল সেটাতে না গিয়ে সে প্রথমটা দ্বিতীয়টা পার হয়ে তৃতীয়টাতে গিয়েছে, এবং তৃতীয়টা একেবারে সে আপনার থ্রু পাস করে চলে গিয়েছে। সো এটা হতে পারে এক। দুই হতে পারে কোনো ব্রেকের কোনো ফেইলিওর হয়েছে কিনা, হয়তো ব্রেক গতি কমানোর একটা ব্যাপার ছিল, সেটা হয়েছিল কিনা। থার্ড হচ্ছে চালক আসলে কোনো কারণে ওই সময়ে অন্য মনস্ক ছিল কিনা, আদারওয়াইজ কিন্তু আর কোনো কারণ এখানে হতে পারে না। তো পরে যেটা জানলাম যে আসলে চালক সে স্বীকার করেছে যে কোনো ব্রেক ফেলিওর ছিল না। তাহলে অন্য দুইটা ক্ষেত্রে হতে পারে কিনা সেটা ইনভেস্টিগেশন টিম দেখবে। তবে একটা আমাদের এখানে শিক্ষা নেওয়া উচিত, কারণ হচ্ছে যে আপনি একটু খেয়াল করে দেখবেন যে পুরো পৃথিবীতে যদি কখনো বিমান দুর্ঘটনা ঘটে, আপনি তাদের প্রত্যেকটা ক্র্যাশ ইনভেস্টিগেশন করে ভুলটাকে আইডেন্টিফাই করে, শুধুমাত্র শাস্তি দেওয়ার জন্য না, ভুলটাকে আইডেন্টিফাই করে মেজার নিয়ে পুরো ইন্টারন্যাশনালি সেটাকে সার্কুলেট করে মেজার নেওয়ার জন্য। তো দেখেন আমাদের টোল প্লাজাগুলোতে এখনো পর্যন্ত অনিরাপদ। কেন অনিরাপদ? কারণ টোল প্লাজা এমন একটা জায়গা যেখানে আসলে একটু স্পিড এসে গতিটা কমাতে হয়। আপনি একটু খেয়াল করে দেখবেন পৃথিবীর সকল দেশে যেখানে গতি কমানোর প্রয়োজন হয়, টোল প্লাজা, তারপরে ব্রিজের আগে বা অন্য কোনো ক্ষেত্রে, সেখানে কিন্তু ব্যারিয়ার থাকলে ব্যারিয়ার আগে একটা কুশনিং থাকে। কুশনিং বলতে সাধারণত গতি কমাতে গেলে কেউ ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত বা হচ্ছে ভুলেও কিন্তু দেখা যাচ্ছে যে সে গতিটা কমাতে নাও পারে, সে বা নিয়ন্ত্রণ হারাতে পারে, তখন তাকে থামানোর জন্য কুশনিং বলতে থাকে, আমরা ইঞ্জিনিয়ার ভাষা বলি ডাব্লিউ বিম থাকতে পারে, অথবা থাকতে পারে টায়ার দেওয়া থাকে, অথবা হচ্ছে যে কিছু আপনার হচ্ছে যে সফট কিছু কুশনিংতে যাতে এখানে ধাক্কা দিয়ে আপনি গাড়িটা থামাতে পারেন। বাট আমাদের প্রত্যেকটা টোল প্লাজায় কিন্তু একবারে কংক্রিটে একবারে বোলার দেওয়া, অর্থাৎ এখানে কিন্তু যদি কেউ নিয়ন্ত্রণ হারিয়েও যদি সে থামাতে যায়, বরং আরো ম্যাসিভ দুর্ঘটনা ঘটবে। সো এই ব্যাপারগুলো কিন্তু এখনই আমাদের শিক্ষা নেওয়া উচিত। সেকেন্ড একটা ব্যাপার হচ্ছে টোল প্লাজাগুলোতে আমি মনে করি আমাদের এত দামি একটা রাস্তা আমরা করেছি, এক্সপ্রেসওয়ে, এবং আমাদের এখনো পর্যন্ত একটা মানসম্মত এক্সপ্রেসওয়ে টু সাম এক্সটেন্ট। তো সেই জায়গা থেকে আমরা কিন্তু এখানে আমার কাছে মনে হয় মানে নিরাপত্তা জড়িত মেজারগুলো একটু কম। ইনফ্রাস্ট্রাকচার বেড়েছে কিন্তু নিরাপত্তাটা নেই। কিভাবে নাই একটু খেয়াল করে দেখবেন। এই শুধুমাত্র ঢাকা মাওতে যে আপনার এই ধরনের দুর্ঘটনা ঘটছে তা না, কুয়াশার জন্য অনেক দুর্ঘটনা ঘটছে। এবং একটু খেয়াল করে দেখবেন পৃথিবীর সকল দেশে যখন এরকম কুয়াশা, তো প্রাকৃতিক ব্যাপার, এর সাথে কিন্তু আপনি ফাইট করতে পারবেন না, একে আপনার অ্যাড্রেস করে চলতে হবে। তো সেই জায়গা থেকে পৃথিবীর সকল দেশে কিন্তু আপনার ভেরিয়েবল স্পিড লিমিট থাকে, যে আসলে এখন দৃষ্টিসীমা যত সেই অনুসারে স্পিড লিমিটটা কত হবে সেটা থাকে। তারপরে হচ্ছে যে আপনার গতি কমানোর ব্যবস্থায়, যেহেতু এটা এক্সপ্রেসওয়ে বা হাইওয়ে, এখানে কিন্তু গতি কমানোর জন্য আমাদের ওই যে স্পিড হাম্প বা বাম্প দিলে হবে না, সেখানে আমাদের কিছু রাম্বেল স্ট্রিপ দেওয়া হয় যাতে সতর্ক করা, যখন একটু পরপর সতর্ক করে দেওয়া, সেটা একটা ব্যাপারগুলো থাকে। এই জায়গাতে কিন্তু আমরা পুরো সড়ক জুড়ে আমরা খুব বেশি নিরাপত্তা ব্যবস্থা দেখি না। স্পিডে চালাতে পারে, স্পিডিং মেজারগুলো 2-3টা জায়গায় পুলিশ হয়তো দাঁড়ায়, বাট চালকরা খুব ভালোভাবে জানে কোথায় কোথায় পুলিশ মনিটর করছে, কারণ তাদের একটা অভিজ্ঞতা হয়ে গিয়েছে। পাশাপাশি আমার কাছে যেটা মনে হয়েছে,
পুলিশিংটা সবচেয়ে বেশি ছোট গাড়ির ক্ষেত্রেই হয়, বাসের ক্ষেত্রে বড় এক্সপ্রেসওয়েতে আমি আসলে দেখি না যে বাসকে থামিয়ে স্পিডিংটা চেক করছে, রেদার প্রাইভেট কার মাইক্রোবাসকেই কিন্তু সবচেয়ে বেশি এই স্পিডিং এর জন্য শিকার হতে হচ্ছে। আমি জানি এর পেছনে রহস্যটা কি। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে আসলে যারা স্পিডিং করছে, যে বিশেষ করে যে বাসটা মেরে দিল বা আরো তো চলছে প্রতিযোগিতা, সবচেয়ে বেশি প্রতিযোগিতা থাকে কিন্তু বাসের মধ্যে, কারণ কে কার আগে যাবে প্রতিযোগিতা এখন আমাদের রয়েছে। সেই জায়গা থেকে তাদেরকেও কিন্তু মনিটরিংটা ঠিকভাবে করা হচ্ছে না বলে আমার কাছে মনে হয়। এক্সপ্রেসওয়েতে তো আমরা প্রায়শই দেখি যে সেখানে লেখা থাকে বিভিন্ন জায়গাগুলোতে যে সিসি ক্যামেরার দ্বারা কিন্তু মনিটর করা হচ্ছে, সিসিটিভি এবং কিন্তু স্পিড সেগুলো কি ক্যামেরা আসলে ভিন্ন কার্যকর জিনিস। হয় কিনা? সিসিটিভি কিন্তু আপনি স্পিড মেজার করতে পারবেন না। আপনি খেয়াল করে দেখবেন, আপনি যদি এই ঢাকার এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠেন, আপনি কিন্তু স্পিড আপনি কিন্তু মাপছে, খেয়াল করে দেখবেন 60 উঠছে বা 70 উঠছে। ইভেন হানিফ ফ্লাইওভারে কিন্তু দেখা যাচ্ছে যে কিছুদিন কিন্তু স্পিড মেপেছিল যে আপনার গতিসীমা 50 বা আপনার 80 এরকম ছিল, বাট এটা শুধুমাত্র মাপছি। স্পিড ক্যামেরাগুলো আমাদের ইনস্টল করা দরকার। শুধু তাই না, স্পিড ক্যামেরা ইনস্টল করে কেউ ওভার স্পিডিং করলে টোল প্লাজাতে তার এই ফাইনটা যদি অ্যাডজাস্ট করা যায়, তাহলে দেখা যাবে যে মানুষের একটা সেটা ইয়ে থাকবে, মানে অ্যাওয়ার্ড থাকবে। আদারওয়াইজ মানে আমি শুধু কয়েকটা লোকেশনে ম্যানুয়ালি পুলিশকে এত প্রেশার দেওয়াটাও আসলে খুব অনুচিত আমি মনে করি। তাদেরও মানে ইনস্ট্রুমেন্ট নাই, লোকবলের একটা সংকট, সব জায়গায় করতেও পারে না। সেই জায়গাতে আমি মনে করি যে আমাদের স্পিড ক্যামেরা বেস যদি আমরা করতে পারতাম, অন্তত একটা রাস্তা, দুইটা রাস্তা যেখানে স্পিডিংটা হওয়ার সম্ভাবনা রয়েছে, যে এই রাস্তাগুলো অন্তত পক্ষে এগুলোর মধ্যে স্ট্যান্ডার্ড রয়েছে, তাহলে কিন্তু দেখা যেত যে আসলে গতিটা কমানোর ব্যবস্থা করা যেত। এছাড়াও প্রাকৃতিক কিছু কারণ রয়েছে, সেগুলো করানোর জন্য আমাদের চালকদেরও অনেক ভুল রয়েছে। ফর ইনস্ট্যান্স যদি কুয়াশার কথা বলতে, আমাদের চালকরা অনেক ক্ষেত্রে জানেও না কুয়াশায় কিভাবে গাড়ি চালাবে। ফর ইনস্ট্যান্স তারা হয়তো বা কুয়াশা অনেক চালক মনে করে কুয়াশার সময় বুঝে হাই বিম দিতে হবে, কারণ হাই বিম দিলে সে ভাবে যে কুয়াশা সরে যাবে। পুরোটাই উল্টা, কারণ আপনি যত হাই বিম দিবেন তত কুয়াশা ডেন্সড হয়ে যাবে, ঘন হবে, দৃষ্টিসীমা আরো কমে যাবে আপনার। ফলে এই কমন মিস্টেক তারা করে। সামনে যে গাড়িটা তার ক্ষতি হবে, সে কুয়াশার জন্য হয়তো বা সামনে গাড়িটা ক্ষতি না হলেও সে নিজেই দেখতে পারবে না। এবং আরেকটা ব্যাপার করে তারা মাঝামাঝি চালায় অনেক রাস্তা, ডিভাইডারবিহীন রাস্তায় যদি মাঝামাঝি চালায় তো আরেকজন তো মাঝামাঝি আসে, ফলে দুর্ঘটনা ঘটে। খুব কাছাকাছি চালায়, ফলে একজন ব্রেক করলে কোনো কারণে সে ওটা বুঝতে ধাক্কা দিয়ে কিন্তু পরপর দেখা যায় দুর্ঘটনা ঘটছে। অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ফেইলিওর যেমন রয়েছে, আমাদের মনিটরিং ব্যবস্থার ত্রুটি রয়েছে, চালকদেরও কিন্তু আসলে মানে অনেক ক্ষেত্রে অসতর্কতা, না জানা, এইগুলোর কারণে দেখা যাচ্ছে আমাদের এক্সপ্রেসওয়ে বলেন, তারপর হচ্ছে যে বিভিন্ন সিজনাল যে ইফেক্টগুলো হয় এরকম শীতের সময় বা বৃষ্টির সময়, তখন দুর্ঘটনাগুলো কিন্তু অনেক ঘটে যাচ্ছে। অনেক ধন্যবাদ সাইফুল নেওয়াজ, আপনার কাছে মানে এই প্রশ্নটার উত্তরটা আমরা পেয়েছি। আমরা আরও বিষয় নিয়ে আপনার সাথে আলাপ করব। ডক্টর মীর তারেক আলী, আপনার কাছে একটু আসতে চাই যে বরিশাল এবং ঢাকা নৌপথে একের পর এক দুর্ঘটনার কথা আমরা কিন্তু দেখছি, জানছি, হ্যাঁ, এবং স্বাধীনতার অনেকটা সময় পেরিয়ে গেল, এখনও কেন আসলে এই জায়গাটাকে এখনও পর্যন্ত নিরাপদ করা যায়নি, এবং এতে করে কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু দুর্ঘটনার শিকার হচ্ছেন, নিহত হচ্ছেন, আহত হচ্ছেন, প্রাণহানি ঘটছে। ধন্যবাদ। আমাদের নৌপথকে আমরা যদি নিরাপদ করতে চাই, আমাদের আসলে 4টা দিকে দৃষ্টি দিতে হবে। একটা হলো নৌযান। আপনার নৌযানটা যে ডিজাইন, নৌযান যে আপনি বানাচ্ছেন সেগুলো ঠিক মতো বানাচ্ছেন কিনা একটা ব্যাপার। সেকেন্ড হচ্ছে নৌযান যারা চালাচ্ছে তাদের ঠিকমতো প্রশিক্ষণ আছে কিনা সেই জিনিসটা দেখতে হবে। থার্ড হচ্ছে নৌযানটা যেই পথে চলতেছে সেই পথটা নিরাপদ কিনা সেটা। এবং ফোর্থ হচ্ছে এটার সাথে ম্যানেজমেন্টে যারা আছে তাদের যে মানে তাদের যে দায়িত্ব সেটা তারা ঠিকমতো পালন করছে কিনা। আমি প্রথমে যেটা দিয়ে শুরু করতে যাচ্ছি যে আপনারা জানেন যে আমাদের যে কোনো দুর্ঘটনা ঘটলেই একটা তদন্ত কমিটি হয়। জি। এবং এই তদন্ত কমিটিগুলোর একটা টিওআর থাকে, এবং টিওআরগুলো মোটামুটি প্রথম যেটা থাকে সেটা হলো যে এই দুর্ঘটনা কেন ঘটলো এটার কারণ অনুসন্ধান করা। দ্বিতীয় হচ্ছে এর জন্য দায়ী যারা তাদেরকে শাস্তি দেয়া, মানে তাদেরকে চিহ্নিত করা এবং পরে শাস্তির আওতায় আনা। থার্ড যেটা হলো যে এই দুর্ঘটনা যাতে পরবর্তীতে না ঘটে সেটার জন্য তারা সুপারিশ দিয়ে থাকে। আমরা যদি দেখি যে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত কতগুলো তদন্ত কমিটি হয়েছে, সেটার সংখ্যা কমপক্ষে 500 হবে, 500-র বেশি হবে। এবং সবগুলো ক্ষেত্রে না হলেও অধিকাংশ ক্ষেত্রে কিন্তু তারা তদন্ত কমিটি একটা রিপোর্ট দিয়েছেন, এবং সেই রিপোর্টগুলোর সাথে কিন্তু সুপারিশও আছে। আমরা যদি ধরে নেই যে কথার কথা যদি ধরে নেই যে 300টা তদন্ত কমিটি রিপোর্ট দিয়েছেন, প্রতিটায় যদি আমরা যদি 5 থেকে 6টা কমপক্ষে 5টা করেও যদি ধরি তাহলে এখানে কতগুলো সুপারিশ হবে। এবং এখানে দেখবেন যে অনেক সুপারিশ ওভারল্যাপ করে গেছে। আমি যেটা মনে করি যে আমাদের এখন যেটা সময় এসেছে সেটা হলো যে আমাদের এই যে তদন্ত কমিটির যে সুপারিশগুলো বা তদন্ত কমিটির যে রিপোর্টগুলো এটার উপরে আসলে তদন্ত করা, অর্থাৎ যে সুপারিশগুলো তারা দিয়েছে সেই সুপারিশগুলো থেকে আপনি
পয়েন্ট আউট করেন যে আমি 10টা টপ 10টা যে এই 10টা কারণ আসলে এই আমার দুর্ঘটনার জন্য বেশি দায়ী, সেগুলোকে আপনি চিহ্নিত করেন। নেক্সট যেটা করতে পারেন যে এই যে 10টাকে আপনি চিহ্নিত করলেন, এগুলোর বাস্তবায়ন, এটার জন্য আপনি একটা টাইম ফ্রেম দিয়ে দিতে পারেন, 1 বছর, 2 বছর, 5 বছর। আমরা যদি এইভাবে আগাই তাহলে কিন্তু আমি মনে করি যে আমাদের যে দুর্ঘটনার যে প্রবণতা সেটা কিন্তু কমিয়ে আনা সম্ভব। আরেকটা জিনিস যেটা আমি মনে করি সেটা হলো যে আমরা দুর্ঘটনা হওয়ার পরে আমরা কাজ শুরু করি, অর্থাৎ এটা হচ্ছে রিঅ্যাক্টিভ, বাট আমার মতে এটা হওয়া উচিত প্রোঅ্যাক্টিভ। মানে দুর্ঘটনার জন্য আপনার বসে থাকতে হবে না, আপনি সারা বছর এটা নিয়ে কাজ করবেন। আমরা যদি উন্নত দেশের দিকে তাকাই, প্রতিটা দেশেই দেখবেন যে তাদের আলাদা দুর্ঘটনা নিয়ে কাজ করার জন্য আলাদা সেল আছে, তারা সারা বছর এটা নিয়ে কাজ করে। এবং তাদের মূল কাজটা হচ্ছে যে আমাদের যে 3 নম্বর যে পয়েন্টটা আমাদের তদন্ত কমিটি, সেটা হচ্ছে ভবিষ্যতে যাতে না ঘটে সেটার জন্য যে মানে সেটার যে ইঞ্জিনিয়ারিং কারণ সেটা বের করা এবং সেটার জন্য সুপারিশ দেওয়া। সো এরকম যদি আমরা আলাদা একটা সেল করতে পারি, তারা কিন্তু এই যে দুর্ঘটনার যে সুপারিশগুলো বা এগুলো নিয়ে তারা সারা বছর কাজ করতে পারে এবং তারা সেই অনুযায়ী তারা রেকমেন্ডেশন দিয়ে আমরা দুর্ঘটনার যে আপনি বলে যে প্রবণতা বা দুর্ঘটনার যে সংখ্যা সেটা কিন্তু অনেকটা কমিয়ে আনা সম্ভব। স্বাধীনতার পরে তো এরকম অনেকগুলো তদন্ত হয়েছে, আপনি যেমনটি বলছিলেন, যদি 500 না 300 ধরি তাও তো প্রায় 1500 সুপারিশ এসছে। তো এই যে সুপারিশগুলো, সেই সুপারিশগুলো আসলে বাস্তবায়ন করা যায়নি কেন, কি মনে হয় আপনার কাছে? এবং এগুলো নিয়ে তো আপনারাও মানে বিচ্ছিন্নভাবে মানে জয়েন্টলি হয়তো না করলেও বিচ্ছিন্নভাবে আপনারা কাজ করছেন, এরপরেও কেন এগুলো সুরাহা হচ্ছে না? এগুলো সদিচ্ছার অভাব মনে করেন? এগুলোর আসলে বহুবিধ কারণ রয়েছে। আপনি যদি প্রথমে যেটা আসবে যে আপনার নৌপথে বৈধ নৌযানের সংখ্যা কত আপনি কিন্তু জানেন না। মানে আমাদের যেমন আদমশুমারির ব্যাপার রয়েছে, আমাদের এরকম নৌশুমারি দরকার। আমরা বলে থাকি যে আমাদের এখন রেজিস্টার্ড যে নৌযানের সংখ্যা সেটা প্রায় 15 থেকে 16 হাজার, কিন্তু আমাদের বিধি মতে যেই নৌযানগুলোকে আপনি রেজিস্ট্রেশনের আওতায় আনতে পারেন আমরা কিন্তু সবগুলোকে আনতে পারি নাই, মাত্র 15 থেকে 16 হাজার। এর বাইরেও কিন্তু একটা বড় অংশ রয়ে গেছে। সো এগুলোকে কারা আনবে? সো এগুলোর জন্য যারা দায়িত্বে রয়েছেন তাদেরকে আসলে এগিয়ে আসতে হবে এগুলোকে বিধির আওতায় আনা। এরপরে যে কাজটা সেটা হলো যে এই যে 15 থেকে 16 হাজার এই নৌযানগুলোকে কিন্তু সার্ভে করতে হয়। আমরা যেমন বিআরটিএ থেকে গাড়ির ব্যাপারে প্রতি বছর ফিটনেস সনদ নিয়ে আসি, নৌযানের ক্ষেত্রেও কিন্তু প্রতি বছর একটা সনদ নিতে হয়। বাট নৌযানের ক্ষেত্রে যেটা হলো সেটা অনেকগুলো সার্ভে করতে হয়। মানে আপনি প্রতি বছর একটা সার্ভে করলেন, কিন্তু এই সার্ভেগুলো করা হয় নৌযানটা পানিতে ভাসমান অবস্থা থাকে, অর্থাৎ তলার যে কী অবস্থা এটা কিন্তু আপনি জানেন না। সেটার জন্য আবার 3-4 বছর পর পর নৌযানকে আপনার ডকে তুলে ওই তলার জিনিসটা চেক করতে হয়। এরপরে ধীরে ধীরে নৌযানের যখন বয়স বাড়তে থাকে তখন কিন্তু চেকিংটা আরও মানে ডিটেইলস করতে হয়, সেগুলোকে আমরা বলি বিশেষ সার্ভে। এখন এই যে কাজগুলো যারা করেন সেটা হচ্ছে যে ইঞ্জিনিয়ার অ্যান্ড শিপ সার্ভেয়ার, তাদের সংখ্যা কিন্তু খুবই কম। আমি যদি ধরি যে 8-10 জনের বেশি হবে না, এবং তাদের জন্য যে দায়িত্ব সেটা প্রায় 8 থেকে 10 হাজার নৌযান তারা প্রতি বছর সার্ভে করে থাকেন। তার মানে প্রতিজনের ভাগে আমি যদি ধরি, হ্যাঁ এটা ইম্পসিবল, কিন্তু এইভাবে হয়ে আসছে। আমরা এই সংখ্যা বাড়ানোর জন্য বারবার বলা হচ্ছে, কিন্তু আসলে ইফেক্টিভলি সেভাবে বাড়ানো যায় না। ইদানিং কাজ চলতেছে, আমরা আশা করছি যে এই সংখ্যাটা বাড়বে। সিম্পলি একটা নৌযান জাহাজের কথা বলি যদি, তাহলে সেটি কতদিন পর্যন্ত আসলে ঠিক থাকে? আমাদের বিধিতে যেটা বলা আছে যে একটা নৌযান আপনাকে এরকম প্রতি বছর সার্ভে করতে হবে, 3-4 বছর পর পর এটাকে তারপরে বিশেষ সার্ভে আছে, এগুলো করে একটা নৌযান যদি ঠিক থাকে তাহলে আপনি 30 বছর এটা চালাতে পারবেন। 30 বছরের পরে আরও 5 বছর করে ওইটার যদি অবস্থা ভালো থাকে তাহলে আপনি সর্বমোট মানে 40 বছর, 40 বছরের পরে আপনি কোনো অবস্থায় একটা নৌযান চালাতে পারবেন, আমাদের বিধিতে যেটা বলা আছে। আপনি কি মনে করেন যে আমাদের এখন যে নৌযানগুলো রয়েছে সেগুলো 40 বছর পেরিয়ে গেছে এমন কিছু? এরকম নৌযানের সংখ্যা আসলে অনেক কম, সেরকম নাই, বাট অনেক কম। কিন্তু এখানে যেটা সমস্যা যেটা হলো যে আপনি নৌযানের ডিজাইন, নৌযানের কনস্ট্রাকশন, এখন নৌযানের কনস্ট্রাকশনের সময় আপনি কী ধরনের ম্যাটেরিয়াল ব্যবহার করবেন সেই ব্যাপারে কিন্তু বিধিতে সেইভাবে বলা নেই। নৌযানের যে ম্যাটেরিয়াল, তো আমরা মানসম্মত ম্যাটেরিয়াল ব্যবহার করা হচ্ছে কিনা সেগুলো আসলে চেক করার কোনো মানে সেরকম কোনো উপায় নেই। আর ইদানিং আমাদের মানে আরেকটা যেটা সমস্যা হচ্ছে যে আমাদের নৌপথগুলোতে নৌযান চলাচলের জন্য একটা নাব্যতা, মানে এটার যে ওয়াটার ডেপথ থাকে,
এবং সেইটা অনুযায়ী কিন্তু আমাদের রোডে যেমন আমরা মহাসড়ক ছোট সড়ক এইভাবে ক্লাসিফাই করে থাকি, আমাদের নৌপথগুলোকে কিন্তু এইভাবে ক্লাসিফাই করা হয়েছে, রুট 1 রুট 2। সো রুট 1 মানে হচ্ছে এটা মহাসড়কের মতো, যে এখানে সারা বছর আপনাকে প্রায় 4 মিটারের মতো পানি আপনাকে দেবে থ্রু আউট দ্য ইয়ার। এরপরে আপনি যদি রুট 2 বা 3-তে আসেন, ওগুলোতে গ্র্যাজুয়ালি কমতে থাকে। এখন এই যে আপনাকে সারা বছর এই যে আপনাকে পানিটা দিবে, এটা আসলে আপনি এনশিওর হচ্ছেন কিভাবে? এটার জন্য কিন্তু আমাদের পুরো নৌপথের একটা হাইড্রোগ্রাফিক সার্ভে করতে হয়, এবং এই সার্ভে কিন্তু আমাদের বেশ অনেক আগে করা হয়েছে, ইদানিং কিন্তু করা হয়নি। হ্যাঁ, সেই সার্ভে যদি আপনি রেগুলার না করেন, তাহলে যেটা হয় যে আপনি হয়তো দেখছেন যে এই রুটটা আপনার কাগজে কলমে যে 4 মিটারের মতো পানি দিবে, কিন্তু আপনার কিন্তু ওখানে সেই পানিটা নেই। তো এই কারণে দেখা গেছে যে নৌযান আটকে যাচ্ছে বা বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। বুঝতে পেরেছি। প্রফেসর তারিক আলী, আপনার কাছে আবারও আসছি আমরা। জনাব সাইফুন নেওয়াজ, আপনার কাছে আরেকবার একটু আসতে চাই। রোড সেফটি ফাউন্ডেশনের মত হলো গত অক্টোবর মাসে প্রতিদিন গড়ে নিহত হয়েছেন 16 জন। সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে জাতীয় মহাসড়কে। সাধারণত কী কারণে সড়ক দুর্ঘটনা ঘটে থাকে এবং আসলে কোন ধরনের দুর্ঘটনা বেশি ঘটে থাকে বলে আপনার কাছে মনে হয়? আপনি তো এগুলো নিয়ে কাজ করছেন। জি, আমি দীর্ঘদিন যেহেতু তথ্যপত্র বিশ্লেষণ করার একটা সুযোগ আমার হয়েছে, এবং সম্প্রতি গত 2 বছর চট্টগ্রামের রোড সেফটি নিয়ে কাজ করার সুযোগ হচ্ছে আমার। তো সেই জায়গা থেকে আমি দেখেছি যে আসলে সবচেয়ে বেশি ভালনারেবল গ্রুপ হচ্ছে পথচারীরা, এরপর হচ্ছে 2 হুইলার এবং 3 হুইলার অর্থাৎ মোটরসাইকেল। দেখেন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারা হচ্ছে 3টা গ্রুপকে ভালনারেবল রোড ইউজার গ্রুপ বলেছে। একটা হচ্ছে পথচারী, বাইসাইক্লিস্ট এবং হচ্ছে মোটরসাইক্লিস্ট। এবং আমাদের দেশেও কিন্তু আমরা তাদের প্র্যাকটিসটা দেখি, এবং সাইক্লিস্টরা বেশি না হলেও পথচারীরা এবং হচ্ছে মোটরসাইকেলিস্টরা হচ্ছে সবচেয়ে বেশি ভালনারেবল। এখন আসেন পথচারীরা সবচেয়ে বেশি ফ্যাটালিটিস হচ্ছে, এবং মোটরসাইকেলে কেন হচ্ছে, মানে সবসময় যে আসলে চালকের দোষ তা না, পথচারীরও কিন্তু দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে ভুল থাকে, বা হচ্ছে বড় গাড়ির সাথে তাদের সংঘর্ষটা বেশি থাকে। তো গত 2 বছর আমার সুযোগ হয়েছে চট্টগ্রাম শহরে রোড সেফটি নিয়ে বিশদভাবে অ্যানালাইসিস করা। তো সেটার আলোকে আমি বলতে পারি যে আসলে যেটা কিনা পুরো পাশের চিত্রের সাথে কিন্তু আসলে মিলে যাবে, যে সবচেয়ে বেশি আপনার ইনভলভ ভেহিকেলগুলো হচ্ছে পথচারীর সাথে হেভি ভেহিকেলগুলো, অর্থাৎ পথচারীর সাথে আমার বাস বা ট্রাকের কনফ্লিক্টটা বেশি হচ্ছে, মোটরসাইকেলের সাথেও কিন্তু সেম। তবে বারবার আমরা একটা গ্রুপ বা 2টা গ্রুপকে আমরা এভাবে আলাদা করে ফেলতে পারি। তাহলে এখন কেন ঘটছে, যদি প্রশ্নটা আসেন, দেখেন আমাদের পথচারী ফ্যাসিলিটি যদি আপনি তাকান, মানে পেডিস্ট্রিয়ান ফ্যাসিলিটি, আমরা কিন্তু আমাদের শহরটাকে বা আমাদের ইভেন অন্য শুধু ঢাকা শহর না, অন্য যে কোনো শহরকে আমরা পথচারীর জন্য তৈরি করিনি। আমরা যখনই কোনো শহর প্ল্যান করি, আমাদের মাথায় থাকে গাড়ি, মানে রাস্তা যখন প্ল্যান করি আমাদের মাথায় থাকে গাড়ি চলবে এখানে, বাট এই রাস্তায় যে আমার পথচারীও চলবে এটা কিন্তু আসলে আমাদের ডিজাইনে থাকে না, আমাদের প্ল্যানে থাকে না। ফলে দেখা যায় দিন শেষে কিন্তু আমরা একটা গাড়ির জন্য রাস্তা পাই। এবং আপনি একটু খেয়াল করে দেখবেন, আপনি যে কোনো সড়ক যদি পার হতে যান, পুলিশের যে সিগন্যালিংটা সেটা কিন্তু সে একটা গাড়ি একদিকে গাড়িকে থামাচ্ছে, অন্যদিকে গাড়িকে চলতে দিচ্ছে, অর্থাৎ কন্টিনিউয়াস কিন্তু কোনো কোনো গাড়ি চলছে। বাট এখানে যে পথচারী যে পারাপার হচ্ছে তার জন্য যে আপনার দেখা যায় কিছু স্পেস দরকার, এবং তার জন্য যে কিছু সিগন্যাল দিয়ে গাড়িটা থামানো দরকার, এই কনসেপ্টটা কিন্তু থাকে না। পৃথিবীর অনেক দেশে কিন্তু এখন একটা সিগন্যাল প্রবর্তন হয়েছে, সেটা হচ্ছে অল রেড সিগন্যাল। অল রেড সিগন্যাল বলতে চতুর্দিক থেকে মানুষের জমা হবে, যেখানে কিনা সবচেয়ে বেশি পথচারী আনাগোনা হয়। ফর ইনস্টেন্স আমাদের শহর দেশের, আমি ঢাকা শহরের জন্য যদি বলি, কারওয়ান বাজার এলাকা, তারপর হচ্ছে যে বাংলা মোটর এলাকা, যেখানে প্রচুর পথচারী কিন্তু সেখানে অল রেড, অর্থাৎ ওই 10 থেকে 12 সেকেন্ড কোনো গাড়ি কোনো দিক থেকে চলবে না, শুধু পথচারীরা পার হয়ে যাবে, এরপর গাড়ি চলবে। বাট আমরা কিন্তু দেখা যাচ্ছে পথচারীর জন্য সিগন্যালিং বলেন, ম্যানুয়াল হোক, সেটা ডিজিটাল হোক, অথবা হচ্ছে সড়ক ব্যবস্থা কোনোভাবেই হয় না। তারপর হচ্ছে ফুটপাথ থাকার কথা, ফুটপাথে কিন্তু আমাদের কন্টিনিউশনটা নাই। আপনি কিছু দূর হাঁটবেন, এরপর দেখবেন যে গ্যাপ হয়ে যাচ্ছে, কন্টিনিউশন পাবেন না। ফুটপাথে হাঁটতে গেলে প্রচুর সমস্যা। আমরা একটা মানে ঢাকা শহরে প্রায় হচ্ছে 500 কিলোমিটার ফুটপাথ ইন্সপেকশন করে দেখেছি যে আসলে প্রায় 36 রকম সমস্যা আছে আমাদের ফুটপাথে। ইভেন সেখানে মানে লাইভ ইলেকট্রিক তারও কিন্তু দেখা যাচ্ছে যে যেমন আছে, আপনি কারেন্টের পিলার হয়তো ছিল কেটে নিয়ে গিয়েছে, সেটা কিন্তু দেখা যাচ্ছে 2-3 ইঞ্চি বের হয়ে আছে, অনেকে হোঁচট খাচ্ছে, অনেকে, তারপর হচ্ছে স্পেসটা নাই, তারপর হচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার হাইটটা অনেক বেশি থাকে, র্যাম্পের স্লোপ যেটা সেটা মানে এটা হাঁটার উপযোগী না। আর এছাড়া তো দখল তো রয়েছে, অর্থাৎ পথচারীরা তখন করছে কি, যখন হাঁটতে পারছে না তখন নেমে যাচ্ছে সড়কে, আর সড়কে যখন নামবে ডেফিনেটলি তার কনফ্লিক্ট হবে, এবং কনফ্লিক্ট হয়তো কোথাও সে জ্যাম করবে,
আরেক জায়গায় গিয়ে এই জ্যামটাই কিন্তু দেখা যাচ্ছে যে ওই চালক যখন এটাকে সময় বাঁচাতে যাবে কনফ্লিক্ট করবে, ফলে এই জন্য পথচারী রিলেটেড দুর্ঘটনা কিন্তু বেশি ঘটে। আর মোটরসাইক্লিস্টরা তো আসলে একটু বেপরোয়া আমি বলবো এখন, বা আইন মানতে চায় না, বিশেষ করে দেখা যাচ্ছে বেশি। জনাব সাইফুন নেওয়াজ এবং মীর তারিক আলী থাকবেন আপনারা। ছোট্ট একটা বিরতি নিয়ে আসতে চাই দর্শক, ছোট্ট একটা বিরতির সময় হলো, ফিরছি একটু পর, সাথী থাকবেন আশা করি। বিরতির পর আরো একবার স্বাগত। ইস্পাহানি, মির্জাপুর, চা নিবেদিত মুক্ত কণ্ঠের সাথে রয়েছে মোহাম্মদ ইমতিয়াজ। আজকে আমরা আলাপ করছি সড়ক ও নৌ দুর্ঘটনার শেষ কোথায়। অতিথি হিসেবে আমার সাথে রয়েছেন বুয়েটের নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর মীর তারিক আলী, এবং রয়েছেন অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট বুয়েটের সহকারী অধ্যাপক কাজী মোহাম্মদ সাইফুন নেওয়াজ। আপনাদের দুজনের কাছে আরও একবার আসবো। আমাদের সহকর্মী মুন্সিগঞ্জে রয়েছেন শুভ ঘোষ, আমরা তার সাথে কথা বলার একটু চেষ্টা করছি। শুভ, আমরা গত শুক্রবারের কথা আমরা আমাদের আলোচনায় বলছিলাম যে ধলেশ্বরী টোল প্লাজায় যে মারাত্মক দুর্ঘটনাটা ঘটলো, একটা পর্যবেক্ষণ আমরা দেখেছি যে তারা বলছেন যে সকালে এবং রাতের দিকে দুর্ঘটনাটার প্রবণতাটা বেশি দেখা যায়। আপনি তো ওই জায়গাটায় আজকে সারাদিন ঘুরেছেন, বিশেষ করে মুন্সিগঞ্জের বিভিন্ন সড়কে আপনি দেখেছেন এবং নৌপথেও আপনি দেখেছেন। কি অবস্থা আসলে দেখছেন, কেন এই সময়টা দুর্ঘটনাটা বেশি ঘটে? দেখুন ইমতিয়াজ, আসলে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে কি কারণে দুর্ঘটনা ঘটছে আমরা এরই মধ্যে বেশ কয়েকটি প্রতিবেদনে চ্যানেল 24 এর মাধ্যমে আমরা প্রচার করে দেখাতে চেষ্টা করেছি আসলে নেপথ্যের কারণটি কি। তবে যে দুর্ঘটনাগুলো ঘটছে এগুলোর প্রধান কারণ হিসেবে ঘন কুয়াশার কথা বলা হলেও এইগুলোর পিছনে কিন্তু এখন আর ঘন কুয়াশা বলা যাচ্ছে না। কেননা গত শুক্রবারের কথা এবং আজকের ঘটে যাওয়া দুর্ঘটনার কথা যদি আমরা বলি, গত শুক্রবার আমরা সিসিটিভি ফুটেজে দেখেছি যে চালক এসে নির্ধারিত লেনে তার গতি বাড়িয়ে দেয়, এরপরে কিন্তু পর্যায়ক্রমে বেশ কয়েকটি গাড়িকে চাপা দিলে এই ঘটনায় কিন্তু 6 জনের প্রাণহানি হয়। পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যখন সেই বাস চালক, ব্যাপারী পরিবহনের চালক এবং মালিক আটক হয়, তারা বলেছিল যে সেই গাড়িটির আসলে ব্রেক ফেল ছিল। পরবর্তীতে হাইওয়ে পুলিশ যখন বাসটি জব্দ করে, বিআরটি এর এক্সপার্টরা সেটি পর্যবেক্ষণ করে কিন্তু তারা প্রাথমিকভাবে জানিয়েছে সেই বাসটির ব্রেক ফেল ছিল না। সেই সময় কিন্তু তারা একটি ধারণা করেছে যে চালক ভুলবশত ব্রেকে পা না রেখে অন্যমনস্ক থাকায় অ্যাক্সেলেটরে পা দেওয়ার কারণে এই দুর্ঘটনায় কিন্তু 2টি পরিবার কিন্তু একেবারে শেষ হয়ে গেছে এবং মর্মান্তিক একটি পরিস্থিতি আমরা দেখেছি। এবং গত 2 সপ্তাহে কিন্তু ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রায় 17টি দুর্ঘটনা ঘটেছে, যার প্রত্যেকটি দুর্ঘটনার কারণ কিন্তু একটি গাড়ির পেছনে আরেকটি গাড়ি ধাক্কা এবং সংঘর্ষ হচ্ছে। সবশেষ আজকে শুক্রবার সকালে ভোর রাতে এবং গতকাল রাত 11:30 থেকে আজ ভোর 4টা পর্যন্ত কিন্তু পরপর আলাদা পৃথক 2টি জায়গায় একই মহাসড়কে কিন্তু 2টি দুর্ঘটনা ঘটে এবং এই দুর্ঘটনায় কিন্তু 4 জনের প্রাণহানি ঘটে। এবং গত 2 সপ্তাহের যে পরিসংখ্যান সেখানে কিন্তু 15 থেকে 17টি দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় কিন্তু এখন পর্যন্ত 12 জনের প্রাণহানি হয়েছে এবং যারা এই দুর্ঘটনায় আহত হয়েছে এর মধ্যে কিন্তু অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন। তবে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস তারা যেটি বলছে যে ঘন কুয়াশার কারণে চালকের অসতর্কতা এবং অসচেতনতার কারণে এই মহাসড়কে দুর্ঘটনা ভাব বাড়ছে। তবে আমরা যারা গণমাধ্যম কর্মী আছি আমরা তাদেরকে যেসব প্রশ্ন করেছি যে এই যে দুর্ঘটনাগুলো ঘটছে দ্রুতগতির এই আধুনিক এই সড়কে কিসের অভাব বোধ আছে, কি কারণে দুর্ঘটনা ঘটেছে, একই প্রশ্ন কিন্তু আমরা যানবাহন চালকদেরকেও করেছি। তারা যেটি তাদের জায়গা থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন তারা সামনে নিয়ে এসেছেন, বিশেষ করে যাত্রীরা এই পথে যারা যাতায়াত করেন। শুরুতে যদি যাত্রীদের কথা বলি, যাত্রীরা বলছেন এই যে দুর্ঘটনাগুলো ঘটছে এই দুর্ঘটনাগুলো সম্প্রতি ঘটা অনেক ঘটনাকে পাশ কাটিয়ে যাওয়ার জন্য বা সেই ঘটনাগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য নতুন একটি ঘটনাকে সামনে আনার জন্য ইচ্ছাকৃতভাবে এইসব ঘটনা ঘটানো হচ্ছে কিনা সেটি খতিয়ে দেখার একটি তাগিদ তারা দিয়েছেন। তারা বলেছেন এই যেসব জায়গাগুলোতে দুর্ঘটনা ঘটছে প্রায় সব কয়টা দুর্ঘটনার ধরন একরকম হওয়ার কারণে কেন এই দুর্ঘটনা ঘটছে, আইন শৃঙ্খলা বাহিনী কেন এইসব দুর্ঘটনা প্রতিরোধে তাদের কার্যকর কোনো ভূমিকা থাকছে না, এই কারণে তাদের যে ব্যর্থতার একটি অভিযোগ কিন্তু তারা করেছেন। তারা একই সাথে বলছেন যে আইন শৃঙ্খলা বাহিনী, সিসিটিভি সহ সড়ক নিরাপত্তার দায়িত্বে থাকা নিজস্ব নিরাপত্তা কর্মী থাকার পরেও কিন্তু কোনোভাবে দুর্ঘটনা প্রতিরোধ করা যাচ্ছে না। অর্থাৎ প্রতিদিনই কিন্তু এইসব দুর্ঘটনা ঘটছে। গত 1 বছর অর্থাৎ 2024 সালে কিন্তু প্রায়
76টি সড়ক দুর্ঘটনা ঘটেছে এই সড়কে, যাতে অর্ধ শতাধিকের বেশি প্রাণহানি ঘটেছে এবং আহতের সংখ্যাও কিন্তু প্রায় 1.5 শতাধিক। তো আইন শৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিস তারা সতর্ক থেকে চলাচলের পরামর্শ দিচ্ছে। তারা বলছে যেসব দুর্ঘটনার ডাটা তাদের কাছে আছে সেই পরিসংখ্যানটি তারা দিতে পারতেছেন। তবে এই সড়কে কিন্তু চালকের যে বেপরোয়া গতিতে চলার যে মনোভাব এবং ফুট ওভারব্রিজ থাকা সত্ত্বেও সাধারণ পথচারীদের সেটি ব্যবহারে এক ধরনের অনীহা রয়েছে, যে কারণে কিন্তু এই ধরনের পথচারী গাড়ি চাপায় মারা যাওয়ার প্রবণতাও বাড়ছে। তো সব মিলিয়ে এই যে দুর্ঘটনাগুলো ঘটছে এগুলো কিন্তু আসলে মানুষের এবং আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে এক ধরনের উদ্বেগ সৃষ্টি করেছে। আপনি যদি মহাসড়কে দেখেন, সড়কের এক পাশে কিন্তু গতিসীমা দেয়া রয়েছে 40 কিলোমিটার, আর মূল সড়কের গতিসীমা কিন্তু নির্ধারণ করা রয়েছে ঘন্টায় 80 কিলোমিটার। অথচ পুলিশ যখন স্পিড মিটারে এটি চেক করে দেখে, আমরা যেটি দেখেছি যে সেই গতিসীমা কিন্তু প্রায় 99 থেকে 100 এবং সর্বোচ্চ 127 পর্যন্ত যাত্রীবাহী বাসের স্পিড দেখেছি। তাদের যে ওভার ট্র্যাকিং এবং দ্রুত গতির যে মনোভাব, এইটির যদি পরিবর্তন না হয় এই দুর্ঘটনা কিন্তু প্রতিরোধ করা সম্ভব নয়। ইমতিয়াজ, আমাদের আমরা মোটামুটি বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ শুভ ঘোষ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। জনাব সাইফুন নেওয়াজ, আপনার কাছেই আসি। যে বিষয়টা উনি বলছিলেন, আমরা সড়কে একটি কথা প্রায়শই শুনি যারা ড্রাইভ করেন, যে 30-র কথা বলা হয়, অর্থাৎ ওভার স্পিড, ওভার টেক, এবং যেটা বলি আরেকটা হলো ওভার কনফিডেন্স। সো এবং ড্রাইভারদের মধ্যে সেই বিষয়গুলো আসলে ইদানিং খুব বেশি দেখা যাচ্ছে। তিনি যেটি বলছিলেন যে 127, 150, এই যে এত স্পিডে গাড়ি চালানো, যার ফলশ্রুতিতেই এই দুর্ঘটনাগুলো ঘটছে। এবং তিনি বলছিলেন যে যারা এগুলো নিয়ে কাজ করছেন তারা বলছেন যে ভিন্ন খাতে, বর্তমান সিনারিওকে ভিন্ন খাতে পরিচালনার জন্য এই ধরনের হয়ে থাকতে পারে। এটা তদন্ত সাপেক্ষে হয়তো বলা যাবে। আপনার কাছে কি মনে হয়, ছোট্ট করে যদি বলেন, এরপরে আমরা। আচ্ছা, প্রথমে বলি যে আসলে মূল সমস্যাটা এখানে না। এটা হচ্ছে আমি যদি ওই যে ওভার স্পিড করছে চালককে ধরি জরিমানা করি, এই সমস্যা কোনোদিন সমাধান হবে না। কারণ চালক কেন ওভার স্পিড করে? কারণ তাকে ট্রিপ কমপ্লিট করতে হয়, এই ট্রিপের উপরই তার বেতন। এখন আমি যদি একজন চালককে বেতন কাঠামোর আওতায় না নিয়ে আসি, তাকে যদি আমি এখনো ট্রিপ ভিত্তিক ইনকাম করতে বলি, যে কোনো চালক ওভার স্পিড করবে, যে কোনো চালক যাত্রীর জন্য প্রতিযোগিতা করবে, কারণ তাকে আগে পৌঁছাইতে হবে। এখন বাট সেই জায়গা থেকে যদি আমরা শ্রম আইন অনুসারে চালকদেরকে যদি মালিকরা বেতন দিত মাসে বা 15 দিনে, তাহলে কিন্তু চালকের ভিতর প্রতিযোগিতার কোনো প্রয়োজন নাই। 1, 2 হচ্ছে আমরা প্রত্যেকটা মহাসড়কে আপনার 100টা কোম্পানি, 100টা মালিকের বাস চলাচল করছে, প্রত্যেকের প্রতিযোগিতা পৃথিবীর কোনো দেশে এমন নাই। তো প্রতিযোগিতার পরিবেশ রেখে এখানে যেটা হওয়ার কথা, বড় যে 2-3টা কোম্পানি থাকবে, তারাই পরিচালনা করবে, প্রতিযোগিতার কোনো সুযোগ এখানে নাই কিন্তু। কারণ প্রত্যেকে যেন যাত্রী ফিক্স ইনকাম, যার বাসে উঠুক না কেন প্রত্যেকে তার শেয়ারটা পাবে। বাট আমরা আসলে পরিবেশটাই তৈরি করে ফেলেছি প্রতিযোগিতার জন্য। তো এখানে প্রতিযোগিতা করবে না তো কি করবে? আমি মনে করি যতটা না ডেফিনেটলি চালকের এখানে দায় রয়েছে, তার চাইতে বেশি আমাদের সিস্টেমের দায়টাকে আমি ইম্পর্টেন্স দিব। সিস্টেম সমাধান করতে না পারলে কোনো দিন আপনি ওভার স্পিডিং বা রেকলেস ড্রাইভিং আসলে কন্ট্রোল করা যাবে না। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা সড়কের কথাগুলো বলছিলাম জনাব মীর তারিক আলী। আমরা যদি দেখি যে গত 5 বছরের দুর্ঘটনা, যদি নৌযানের দুর্ঘটনা বলি, আমি যেমনটি শুরুর দিকে বলছিলাম, 587টি নৌ দুর্ঘটনায় যেখানে নিহত হয়েছেন 1021 জন। এবং আমরা প্রায়শই দেখি যে রাজধানীর প্রধান নদীবন্দর যেটা সদরঘাটে, সেখানে ছোট বড় বেশ ধরনের, বিভিন্ন ধরনের এবং ছোট বড় যদি মালবাহী বলি, যাত্রীবাহী ট্রলার বলি, তারপরে বিভিন্ন ছোট ছোট নৌকাও কিন্তু সেখানে যাতায়াত করছে। তো এই নৌযানগুলো আসলে কতখানি নিরাপদ? ধন্যবাদ। আমাদের আমি এর আগে যেটা বলছিলাম যে আমাদের নৌশুমারি কেন দরকার। আমাদের নৌপথে বিভিন্ন ধরনের নৌযান চলাচল করে। আপনি যদি যাত্রীবাহী নৌযানের কথা চিন্তা করেন, লঞ্চের কথা, বিভিন্ন ধরনের লঞ্চ আছে, ছোট বড়। এছাড়া আমাদের ট্রলার রয়েছে। ট্রলারগুলো যদিও আমাদের বিধিতে যেটা বলা আছে যে আপনার একটা নৌযানকে আপনি যদি রেজিস্ট্রেশনের আওতায় আনতে চান, তাহলে নৌযানটির দৈর্ঘ্য কমপক্ষে কত হতে হবে, অথবা নৌযানটি যে ইঞ্জিন ব্যবহার করতেছে সেটা কমপক্ষে কত হতে হবে। এখন দেখা গেছে যে এই যে ট্রলারগুলো, এগুলো হয়তো দৈর্ঘ্য যেই দৈর্ঘ্যে আপনার রেজিস্ট্রেশন আওতায় আনার কথা তার চেয়ে হয়তো কম আছে। আপনি কিন্তু ইচ্ছা করলে সেটাকে রেজিস্ট্রেশন আওতায় আনতে পারছেন না। এখন রেজিস্ট্রেশনের আওতায় যদি আনতে পারতেন তাহলে আপনি হয়তো বলতে পারতেন যে এই নৌযানটি মানে এর চেয়ে বেশি যাত্রী বহন করতে পারবে না। যেরকম আমাদের লঞ্চগুলোতে কিন্তু বলা থাকে যে আপনি কতজন, মানে সর্বোচ্চ কতজন যাত্রী বহন করতে পারেন, ধারণ ক্ষমতা বলা থাকে। কিন্তু এই ট্রলারগুলোতে কিন্তু সেভাবে বলা থাকে না।
এরপরে আমি যেটা বলবো যে আমাদের নৌযানগুলো যখন আমি কনস্ট্রাকশন করি, নৌযান এটা যেহেতু নদীতে চলছে, এটা দুর্ঘটনায় পড়তেই পারে, দুর্ঘটনায় পড়ে এটা কাত হতে পারে। তার মানে এটা না যে এটা ডুবে যাবে। আপনার নৌযান মানে আমরা যেটা বলে থাকি যে একটা নৌযানের মানে প্রথম এটাকে বাঁচাবে হচ্ছে নৌযান নিজেই। অর্থাৎ নৌযানটা আপনি এমনভাবে ডিজাইন করবেন যে নৌযানটি কাত হয়ে যাবে কিন্তু ডুবে যাবে না। অর্থাৎ নৌযানটি এটাকে আমরা বলি যে ওয়াটার টাইট, অর্থাৎ নৌযানটিকে হচ্ছে এটার যে তলার যে অংশটা যেটাকে আমরা বলি হাল, সেই হালটা হতে হবে ওয়াটার টাইট এবং এটার মধ্যে কম্পার্টমেন্ট থাকবে। অর্থাৎ একটা অংশ যদি মানে বাড়ি লেগে ওই অংশে পানি ঢুকে, আপনার পুরো জাহাজে কিন্তু পানি ঢুকবে না। আমরা বলতে পারি যে টাইটানিকের কথা। টাইটানিকের অ্যাক্সিডেন্টটা কেন হয়েছিল? টাইটানিকের যিনি ডিজাইন করেছিলেন উনি কনফিডেন্ট ছিলেন যে এটা ডুববে না। অর্থাৎ এটার মধ্যে যে পার্টিশনগুলো করেছিলেন এগুলো কিন্তু পুরোপুরি পর্যন্ত তার ডেক পর্যন্ত যায়নি। সো যখন এখানে পানি ঢোকা শুরু করলো তখন কিন্তু সে আস্তে আস্তে করে পুরো মানে তার হালটাকে কাভার করে ফেললো। আমাদের এখানে এখন এই টাইটানিকের অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে কিন্তু এই যে রুলসগুলো এগুলো কিন্তু আস্তে আস্তে এগুলো মানে এক একটা অ্যাক্সিডেন্টের পর কিন্তু এই রুলগুলোকে স্ট্রং করা হচ্ছে। সো আমাদের যাত্রীবাহী যে নৌযান সেটা অবশ্যই ওয়াটার টাইট হতে হবে, কিন্তু আমরা অধিকাংশ ক্ষেত্রে যেটা দেখি যে আমাদের অ্যাক্সিডেন্টের পরে সেটা আর ভেসে থাকে না। অথচ আপনি যদি একটু আমাদের উন্নত বিশ্বে যদি নৌ দুর্ঘটনাগুলো দেখেন সেখানে দেখবেন যে নৌযানটি কাত হয়ে ভেসে আছে, সেটা কিন্তু ডুবে যাচ্ছে না, সাথে সাথে ডুবে যাচ্ছে না। অর্থাৎ সেই নৌযানটি আপনাকে একটা সার্টেন টাইম দিবে যে যাত্রীদের রেস্কিউ করার জন্য। এছাড়াও আপনার নৌযানের মধ্যে যাত্রীদের প্রাণ মানে লাইফ সেভিং যে ইকুইপমেন্টগুলো সেগুলো কিন্তু ঠিকমতো থাকতে হবে। কিন্তু আমরা আমাদের এই যে আভ্যন্তরীণ নৌপথে যে নৌযানগুলো চলে সেখানে মানে আমাদের বিধিতে যেভাবে বলা আছে আপনার বয়া মানে আপনার বিভিন্ন মানে ইয়েগুলো যেভাবে থাকতে হবে সেইটা কিন্তু সেভাবে থাকে না। অথচ আমাদের যখন সার্ভে করা হয় সার্ভের মধ্যে একজন সার্ভেয়ার কী কী জিনিস দেখবে তার মধ্যে কিন্তু একটা আইটেম হচ্ছে যে এই যে লাইফ সেভিং যে অ্যাপ্লায়েন্সগুলো আছে সেগুলো ঠিকমতো আছে কিনা সেটা দেখতে হবে। এখন আমাদের নৌযানগুলোতে আমি যদি বড় নৌযানগুলোর কথা চিন্তা করি সেখানে হয়তো আছে, কিন্তু আপনার যখন দুর্ঘটনা ঘটবে বা দুর্ঘটনা ঘটার পরে যাত্রীরা সেই মানে লাইফ সেভিং অ্যাপ্লায়েন্সগুলো ঠিকমতো পাবে কি না এই ব্যাপারে কিন্তু সেভাবে কোনো প্রশিক্ষণ বা তাদেরকে সেভাবে কোনো গাইডেন্স দেওয়া নেই। সো আমার যেটা মানে আমি যেটা মনে করি যে আমাদের নৌযানগুলোতে এখন যারা চালাচ্ছেন মাস্টার ড্রাইভার এবং আদার যারা আছেন তাদের মানে নৌযান চালানোর জন্য যে প্রশিক্ষণ সেটা আরও রেগুলার বেসিসে হওয়া দরকার। আমাদের নৌযানগুলোতে আপনি দেখবেন যে ঢাকা বরিশাল রুট বা অন্য রুটে এখন অনেক বড় বড় নৌযান এসেছে এবং সেখানে কিন্তু অনেক আধুনিক মানে যন্ত্রপাতিও কিন্তু বসানো হচ্ছে নৌযান চালানোর জন্য। কিন্তু যারা নৌযান চালাচ্ছেন তাদেরকে কিন্তু সেই আধুনিক যন্ত্রপাতি চালানোর জন্য যে প্রশিক্ষণ দরকার সেটা কিন্তু মানে ঠিকমতো দেওয়া হচ্ছে না। সো যন্ত্রপাতি ঠিকমতো হয়তো আছে কিন্তু যিনি চালাবেন উনি হয়তো জানেন না যে এই যন্ত্রটা কিভাবে ব্যবহার করতে হয়। তো আমাদের এই যে শীতের সময় মাঝে মধ্যেই দেখা যায় যে একটা নৌযানের সাথে আরেকটা সংঘর্ষ হচ্ছে। তো একটা নৌযানে দুইটা নৌযানে হয়তো আছে যন্ত্রপাতি কিন্তু তারা ঠিকমতো জানেন না যে এটার ব্যবহার। সো এই জিনিসগুলো কিন্তু আমাদের দরকার। সেই জন্য তো অনেক সময় আমরা জরিমানা করতে দেখি, আমরা প্রায়শই দেখি বড় লঞ্চ ছোট লঞ্চগুলোতে জরিমানাও করা হয়, কিন্তু তারপরও সচেতনতা তৈরি করা যাচ্ছে না। এটা কেন হচ্ছে, এটা কি মনে করেন আপনি? আমাদের আমি যদি যাত্রীবাহী নৌযান বাদে আরও কিছু আমাদের মানে ঝুঁকি মুক্ত মানে ঝুঁকিপূর্ণ নৌযান রয়েছে, যেমন হচ্ছে আপনার বালিবাহী নৌযান যেগুলোকে বলা হয় ভলগেট বা বাল্কহেড বলা হয়। এবং আমরা যদি দুর্ঘটনাগুলো দেখি যে কোন নৌযানের সাথে কোন নৌযানের দুর্ঘটনা ঘটতে আপনি কিন্তু প্রায় ক্ষেত্রেই দেখবে যে এই বালিবাহী নৌযানের সাথে যাত্রীবাহী নৌযানের সংঘর্ষ ঘটছে। মানে দুইটা যাত্রীবাহী নৌযানের সংঘর্ষ ঘটছে এরকম সিনারি কিন্তু খুব কম। ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখা যায় যে কার্গো নৌযানের সাথে আমার যাত্রীবাহী নৌযানের সংঘর্ষ ঘটছে এবং কার্গোর ক্ষেত্রেও আবার দেখা গেছে যে এই যে বালিবাহী যে নৌযান তারা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এই দুর্ঘটনাগুলো ঘটাচ্ছে। এই বালিবাহী নৌযানগুলো যে ডিজাইন থেকে শুরু করে যারা চালাচ্ছেন তাদের তো একটা ব্যাপার রয়েছে যে ডিজাইনের সমস্যা কিংবা যারা চালাচ্ছেন তাদের অদক্ষতা এটা তো রয়েছে। এগুলোর ক্ষেত্রে বলা আছে মানে আমাদের মানে বিআইডব্লিউটি ক্লিয়ারলি বলে দিয়েছে যে রাতের বেলা অর্থাৎ সূর্যাস্ত থেকে সূর্যোদয় এই টাইমের মধ্যে এই নৌযানগুলো চলতে পারবে না, কিন্তু আমরা প্রায়ই দেখি যে এই টাইমে তারা চলছে এবং সেই ক্ষেত্রে দেখা গেছে যে অনেক ক্ষেত্রে আমার দুর্ঘটনা ঘটছে। আমাদের আরেকটি নৌযান যেটা হলো যে স্পিড বোট,
এটাও কিন্তু সাংঘাতিক ঝুঁকিপূর্ণ নৌযান, কারণ এগুলো ডিজাইন থেকে শুরু করে কোনোটি কিন্তু সেইভাবে অ্যাপ্রুভ না। মানে সেই মানে একটা স্পিড বোটে কয়জন যাত্রী উঠবে সেটা কিন্তু ক্লিয়ারলি বলা নেই। এবং আমরা দেখছি যে আমাদের এখানে যে স্পিড বোটগুলো চলছে সেগুলো স্ট্যান্ডার্ড হয়তো 10 জন বা 12 জন ওঠার কথা, কিন্তু সেখানে আমরা দেখছি যে আমাদের একটা প্রবণতা রয়েছে যে যত বেশি যাত্রী নেওয়া যায় সে তার চেয়ে বেশি যাত্রী উঠছে। আমাদের একটা বেশ মারাত্মক একটা দুর্ঘটনা ঘটেছিল স্পিড বোটে, যেখানে প্রায় 30 জনের মতো মারা গিয়েছিল। অথচ সেই স্পিড বোটটি হয়তো 15 বা 16 জনের বেশি মানে ধারণ ক্ষমতা ওর বেশি হওয়ার কথা ছিল না, কিন্তু সেই ক্ষেত্রে সেই দুর্ঘটনাগুলো ঘটেছে। এবং এগুলো যারা চালান তাদেরও কিন্তু সেরকম কোনো প্রশিক্ষণ নেই। তো চালকের যে প্রশিক্ষণ, এটা আমি মনে করি খুব জরুরি। একজন চালকের আপনাকে শুধু প্রশিক্ষণ না, নিয়মিত প্রশিক্ষণ দরকার। এবং এই যে চালকদের আপনি যে সনদ দেওয়া হচ্ছে, আমাদের মানে চালকদের ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 এরকম বিভিন্ন ধরনের সনদ দেওয়া হয়। এবং এই সনদ দেওয়ার যে মানে আমার যে এখন বর্তমান যে সিস্টেম, সেই সিস্টেমটা আমার মনে হয় আরেকটু স্ক্রুটিনি করা দরকার। কারণ অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে এখানে তার যে মানে দক্ষতা থাকার কথা সেটা থাকছে না। এটা একটা ব্যাপার রয়েছে। যখন তারা সার্ভিসে থাকবে তখন তাদের নিয়মিতভাবে এই প্রশিক্ষণ এটা আপডেট করা খুব জরুরি। ছোট ছোট আমরা যদি বলি, ছোট ছোট ট্রলারগুলোতে আমরা দেখি যে 100-100-রও বেশি মানুষ নিয়ে তারা যাতায়াত করেন, পারাপার করেন, এই পার থেকে এই পারে যান। এবং সেই জায়গায় আমি যদি কিছুদিন আগের ঘটনা যদি বলি, জাস্ট 2-3 দিন আগে আমি নিজেও খুলনায় গিয়েছিলাম, সুন্দরবনে আমি দেখে আসার সুযোগ হয়েছে। তো সেখানে দেখেছি যে একটা ট্রলারে পুরো একটা জাহাজের মানুষ, অর্থাৎ প্রায় 110-15 জন বসছেন, কোথাও কোথাও একটু কম হবেন। এবং সেখানে কিন্তু ফরেস্টের লোকজনও আছেন যারা দেখভালগুলো করছেন, তারাও এটা পারমিট করছেন যে এতগুলো যাত্রী নিয়ে একটা ট্রলার যাচ্ছে। মানে আমরা সিম্পলি ভয় পাচ্ছি, কিন্তু তারা এটাকে বলছেন যে না, কোনো ব্যাপার না, ডুববে না বা কিছু হবে না। তো এই বিষয়গুলো কেন হচ্ছে? ফরেস্ট মানে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজনও আছেন, প্রশাসনের লোকজনও, কর্তা ব্যক্তিরা রয়েছেন, কিন্তু তাদের সামনেই এই ঘটনাগুলো ঘটছে, এই অনিয়মটা হচ্ছে। এটা আসলে আমাদের যাত্রী যারা, তারা আসলে নিরুপায়, তাদের যেতেই হবে। হ্যাঁ, তাদের যে কোনো উপায়ে যেতে হবে। তো সেই কারণে তারা সেটা অ্যাভেল করছে। এইটা হচ্ছে মানে আমাদেরই দায়িত্ব, যে এই সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ, তাদেরই দায়িত্ব এনশিওর করা যে এই নৌযানগুলোর যে সর্বোচ্চ যে ধারণ ক্ষমতা তার চেয়ে বেশি যাতে যাত্রী নিতে না পারে, সেই ব্যাপারে তাদের আইন শৃঙ্খলা মানে বাহিনী থেকে শুরু করে যে কনসার্ন যারা রয়েছেন তাদের দিয়ে রেগুলার তদারকি করে এই জিনিসটাকে কন্ট্রোল করা। আমরা দেখি যে যখন একটা দুর্ঘটনা হয়, আমাদের বেশ কিছুদিন আগে, বছর 2-1 আগে, কুষ্টিয়ার ওদিকে একটা দুর্ঘটনা ঘটেছিল নৌকার। এখানে অনেক প্রায় বলছে যে কিছু হবে না, কিন্তু সবাই তো এরকম দুর্ঘটনা ঘটার পরে দেখা যায় তখন তারা একটু সচেতন হন, যে এগুলোর ব্যাপারে তারা কনসার্ন হন। আমার যেটা মত সেটা হলো যে এই যে ঝুঁকিপূর্ণ বা ওভারলোডেড যে যাত্রী নিয়ে তারা চলাচল করছে, এগুলো সারা বছর আসলে এগুলোর তদারকি করা দরকার এবং শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া দরকার। রাইট। অনেক ধন্যবাদ। আপনার কাছে আবারও আসবো জনাব সাইফুন নেওয়াজ। আমি আমাদের সহকর্মী শুভ ঘোষের সাথে কথা বলছিলাম, তাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম যে সকালে এবং রাতে প্রায় সেই দুর্ঘটনাগুলো ঘটে থাকে, বিশেষ করে সড়ক পথে। এটার একটু উত্তরটা আপনার কাছে জানতে চাইব। আচ্ছা, এই যে শীতকালে যেটা হয়, যে হয়তো বা উনি যেহেতু এই রিসেন্টলি উনি যেটা দেখেছেন, রিসেন্ট তথ্যটা যেটা দিয়েছেন, যে এটা কুয়াশা একটা বড় ব্যাপার থাকে, যে আপনার দৃষ্টির সীমাটা যেহেতু কমে যায়, আর আমাদের চালকরা যেহেতু কুয়াশার সময় বেসিক্যালি কুয়াশা হওয়ার জন্য কিছু কিছু এরিয়া রয়েছে। ফর এক্সাম্পল ঢাকা মাওয়াতে খুব কুয়াশা হয় এই দুটার সময়। তারপর মার্শিল্যান্ড যেগুলো থাকে রাস্তার আশেপাশে, যমুনা সেতু বা তার আশেপাশে দেখবেন কুয়াশা প্রচুর হয়। তো এখানে দেখা যায় সকালে যখন ডেন্সড কুয়াশা থাকে, রাতে আবার যখন দেখা যাচ্ছে ওই যে কুয়াশা কোনো হেডলাইটের একটা বিমের একটা ক্যামোফ্লেক্স তৈরি হয়, তখন দেখা যাচ্ছে এই সময়টা বেশি ঘটে। এখন এটার জন্য দেখা যাচ্ছে আমাদের চালকরা কিন্তু ওই যে গতিটা যে কমাতে হবে, উনি কিন্তু বলেছেন যে ওভার স্পিডিংটা কিন্তু বারবার উঠে আসছে যে ওই সড়কে। উনি 90, 127 পর্যন্ত পেয়েছেন। দেখেন, সারা বছর একটা চালক যে স্পিডে চালিয়ে অভ্যস্ত, এখন কুয়াশার সময় গতি কমিয়ে চালাতে হবে, এটা সে বেশিক্ষণ রাখতে পারে না, অর্থাৎ বেশিক্ষণ সেটা পারে না। তো যেহেতু অভ্যাসটা রয়েছে একটু জোরে চালানো, সে দেখা যাচ্ছে একটু অ্যাক্সিলারেটর চাপ দিয়ে দিচ্ছে। ফলে দেখা যাচ্ছে কি, মানে সামনে যে গাড়িটা রয়েছে সে যদি কোনো কারণে ব্রেক করে,
তাহলে কিন্তু দেখা যাচ্ছে পরপর কিন্তু দুর্ঘটনাগুলো ঘটেছে। আপনি খেয়াল করে দেখবেন কুয়াশাজনিত দুর্ঘটনা যেগুলো ঘটে পরপর 8-10টা গাড়ি একসাথে আসে, কারণ প্রত্যেকেই আসলে একইভাবেই চালাচ্ছে। তো আমার মনে হয় যে আমাদের চালক যারা রয়েছে, আমি তো গতিসীমা নিয়ন্ত্রণ করবোই, মনিটরিং ব্যবস্থা বাড়াবোই, পাশাপাশি চালকদেরও আসলে মানে বিভিন্ন পরিস্থিতিতে কিভাবে গাড়ি চালাতে হবে, ডিফেন্স ড্রাইভিং যাকে আমরা বলে থাকি। কিন্তু আমরা যে সড়ক মহাসড়কের নির্মাণের জায়গাটা, সেই জায়গাটা কিন্তু আমাদের ট্রাফিক ইঞ্জিনিয়ারদের কিন্তু থাকার কথা ছিল, কিন্তু আমরা কিন্তু দেখি না। আমরা দেখি সিভিল ইঞ্জিনিয়ার যারা আছেন তারা এগুলো দেখভালগুলো করেন। এটা কেন? এখনো পর্যন্ত আমি যেটা যতটুকু দেখেছি, আমাদের কাছে রোড সেফটি বলতে রোড কনস্ট্রাকশনটাকে আমরা বুঝি, অথচ রোড সেফটি যে কনস্ট্রাকশনের বাইরের একটা ব্যাপার, মানে রাস্তা তৈরি করাটা একটা ব্যাপার এবং এটা সেফ কিনা সেটা পরীক্ষা করা, সেটার জন্য আরও কিছু মেজার নেওয়াটা ঠিক ভিন্ন একটা বিষয়। এটা এখনো পর্যন্ত আমাদের যারা নীতি নির্ধারক তাদের কনসেপ্টে আসে নাই। ফর ইনস্ট্যান্স, আপনি খুব সুন্দর রাস্তা করেছেন, ওভার স্পিডিং হচ্ছে, আপনি কন্ট্রোল করেন যেন তো 3 হুইলার নসিমন করিমান চলে আসে, মানুষ পারাপার হচ্ছে এক্সপ্রেস হয়ে, যদিও নাম দিচ্ছি, এখানে দুর্ঘটনা ঘটবে, আপনার ঘটতে বাধ্য। আপনি টোল প্লাজা তৈরি করেছি বা সেখানে গতি কমানো বা হচ্ছে তাকে সতর্ক করা বা অন্যান্য বাঁকগুলো রয়েছে, লেভেল ক্রসিং রয়েছে, ব্রিজ রয়েছে অনেকগুলো, এগুলোতে কিভাবে চালক গাড়ি চালাবে, এই ব্যাপারগুলোতে দেখা যাচ্ছে যে আমাদের যে মানে রোড সেফটি ইঞ্জিনিয়ারিং যেগুলো থাকার কথা সেগুলো আমাদের থাকে না। রোড সেফটি ইন্সপেকশন বলে যেটা হয় সেটা আমাদের হয় না, ফলে দেখা দুর্ঘটনা ঘটে। ফর ইনস্ট্যান্স, আমি এটা প্রথম আলোচনায় বলেছিলাম যে কুয়াশার সময় ভেরিয়েবল একটা স্পিড লিমিট থাকতে পারতো, তারপর হচ্ছে যে সেই জায়গাগুলোতে গতি কমানোর প্রয়োজন সেখানে কিন্তু রাম্বেল স্ট্রিপ দেওয়ার প্রয়োজন ছিল, যেটা কিনা সতর্ক করবে, আপনি একটা মানে ইমপ্রেশন তৈরি করবে গাড়ির চাকাতে যে চালক সতর্ক হবে। এই কাজগুলো করা যেতে পারে। তারপরে হচ্ছে যে ক্রমান্বয়ে দেখা যাচ্ছে আমরা যদি ফর ইনস্ট্যান্স আপনি যদি দেখেন ট্রেনে কিন্তু প্রচুর দুর্ঘটনা ঘটে কুয়াশার সময়, এবং ইদানিং কিন্তু ট্রেন, বিশেষ করে ইন্ডিয়া একটা ট্রেনের কুয়াশার সময় কিন্তু শুধু সড়ক যে মানে ইয়ে হয় তা না, ট্রেন চলাচল অনেক বিঘ্নিত হয়, দুর্ঘটনা ঘটে। ট্রেন ইন্ডিয়া ইদানিং একটা আপনার সিস্টেম তারা পরীক্ষামূলকভাবে চালাচ্ছে, সেটা হচ্ছে যে ফগ সেন্সর। অর্থাৎ ফর ইনস্ট্যান্স আপনি চলবেন, একটা স্ক্রিন থাকবে আপনার সামনে কিছু দেখা না গেলেও ওই স্ক্রিনে কিন্তু আপনার সামনে ট্র্যাকটা, ওখানে লেভেল ক্রসিং আছে কিনা, সামনে সিগন্যাল কি, এটা কিন্তু আপনি কন্টিনিউয়াস চালক দেখতে পারে। এটা এখনো পরীক্ষামূলক পর্যায়ে আছে এবং অনেক জায়গাতে তারা প্রচলন করছে। ফলে হবে কি, আপনি এই ধরনের প্রযুক্তির সহায়তা নিলে আপনার ডিলেটা কমে যাবে। ফর ইনস্ট্যান্স, যেখানে আপনি কুয়াশার জন্য 10 কিলোমিটার পার আওয়ারে চালানোর কথা, সেখানে কিন্তু তারা এখন 60 কিলোমিটার পার আওয়ারে চালাতে পারছে, কারণ চালক কিছু দেখছে না সামনে, কিন্তু ট্রেন চালাচ্ছে সে 60-এ। কেন? তার সামনে স্ক্রিন কিন্তু তাকে ট্র্যাকটা দেখাচ্ছে, তার হচ্ছে যে সিগন্যাল দেখাচ্ছে, তার লেভেল ক্রসিং দেখাচ্ছে, সামনে স্টেশনের সিগন্যাল দিচ্ছে, কোন ট্রেন আসছে সেটা দেখাচ্ছে। তো প্রযুক্তির ব্যবহারগুলো আসলে আমাদের করা দরকার। আমরা সড়কে কিভাবে করতে পারি, এখন কিন্তু প্রায় এটা এখন একটা খুব সহজ একটা সায়েন্স বা সহজ একটা প্রযুক্তি সড়ক আমাদের গাড়িতে, যে সামনে কিন্তু কোনো অবস্ট্রাকশন নির্দিষ্ট একটা সীমার ভিতরে চলে আসলে অটো ব্রেক হয়ে যায়, একটা সিগন্যাল দেয়। আপনি খেয়াল করে দেখবেন যে গাড়ি ব্যাক করতে গেলে এখন প্রত্যেক গাড়িতে একটা স্ক্রিন রয়েছে, চালক বুঝতে পারে যে ক্রমান্বয়ে সবুজ থেকে লাল হয়ে যাচ্ছে যদি কাছাকাছি চলে আসে। তো এই প্রযুক্তিগুলো কিন্তু চাইলে আমরা ব্যবহার করতে পারি। আর সবচেয়ে বড় কথা, প্রকৃতির সাথে কিন্তু যুদ্ধ করা যায় না, প্রকৃতিকে সাথে অ্যাডজাস্ট করতে হয়। তো সেই জায়গা থেকে আপনি দেখবেন ঘন কুয়াশা হলে কিন্তু ফেরি বন্ধ হয়ে যায়, বন্ধ করতে হয়। তারপর যমুনা সেতুতে দেখা যায় কন্ট্রোল করা যায়, মানে যান চলাচল বন্ধ করতে হয়। একান্তই যদি দৃষ্টিসীমা কমে যায় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই যান চলাচল বন্ধ করার সিস্টেম কিন্তু আমাদের করতে হবে। সড়ক পথটাকে নিরাপদ করার জন্য কিন্তু প্রতি বছরই বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে কিন্তু যোগাযোগ মন্ত্রণালয়ের বাজেটটা কিন্তু অনেক বেশি থাকে। কেন? সড়ক পথটাকে নিরাপদ করবার জন্য। কিন্তু এখনো কিন্তু আমরা নিরাপদ করতে পারছি না। আপনি অনেকগুলো প্রযুক্তির কথা বলছেন, সেগুলো হয়তো আমরা ব্যবহার করছি না, বা আদার্স আরও যে করণীয় রয়েছে সেগুলো আমরা করছি না। আসলে যেটা হচ্ছে, আমাদের ইতিমধ্যে ভালো ভালো সুপারিশ দেওয়া রয়েছে। রিসেন্টলি কিন্তু গত 2 বছর আগে 111টা সুপারিশ দেওয়া হয়েছে, যেখানে রোড সেফটি ইন্সপেকশনের জন্য, রোড সেফটিটাই নিশ্চিত করার জন্য কি কি করণীয়, প্রত্যেকের জন্য শর্ট টার্মে কি করণীয়, মিড টার্ম, লং টার্মে কি করণীয় এবং কার জন্য কি করণীয়। অর্থাৎ দেখেন, ইঞ্জিনিয়ারের করণীয়টা কি হবে, কর্তৃপক্ষের করণীয়টা কি হবে, চালকের করণীয় কি, পুলিশের করণীয় কি, এভাবে কিন্তু একদম ডিস্ট্রিবিউট করে দেওয়া আছে এবং সেটার জন্য কিন্তু এটা টাস্ক ফোর্সও করা হয়েছে। তো দেখা যাচ্ছে যে সেইটার মিটিংগুলো কিন্তু এখন আর মানে হচ্ছে না নিয়মিত, বাট সেগুলো প্রত্যেকটা ধরে ধরে যদি করা যেত। আমার সামনে কিন্তু একটা টার্গেট রয়েছে। কি টার্গেট রয়েছে? আমার গত দশকে আমার টার্গেট ছিল 2020 সালের ভিতরে আমার 50% মৃত্যুর হার কমাতে হবে সড়ক দুর্ঘটনায়, এবং সেটা হচ্ছে ইউনাইটেড নেশনসের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের কিন্তু 3.6 এর টার্গেট, এবং বাংলাদেশ সেটাতে স্বাক্ষর করে এসেছে। সেই
আমি কতটুকু অর্জন করতে পেরেছি সেটা কিন্তু কোনো যাচাই বাছাই না করে আমরা কিন্তু আরেকটা টার্গেট কিন্তু আমাদের সামনে আসছে, সেটা হচ্ছে 2030 সালের ভিতরে 50% কমাতে হবে। বাট এইটাকেও যদি আমাদের যেহেতু লক্ষ্যটা আছে কমাতে হবে, এটার জন্য করণীয়গুলো কি সেটা আমরা নির্ধারণ করার প্রয়োজন, এবং 2030 সালের পরে যেন আমরা বলতে পারি যে হ্যাঁ আমার টার্গেট ছিল 50% কমানো, আমি 50% পারিনি, আমি পেরেছি 10%। এটাও কিন্তু একটা সাকসেস। আমি 40% পারিনি, পরের বছর আমি সেটাকে করব। বাট আমরা ইতিপূর্বে দেখেছি যে আসলে কখনোই এই ধরনের জবাবদিহিতার জায়গাগুলো কিন্তু তৈরি হয় নাই। কেন হচ্ছে, পরে কমাবো কি না? ফর ইনস্টেন্স আমার এই গত বছর 2024 সালে কিন্তু ধরেন যদি 100 দুর্ঘটনা ঘটে থাকে, যারা যোগাযোগ মন্ত্রণালয়ে আছে তাদের সামনে কি কোনো টার্গেট রয়েছে কিনা? একেবারেই শেষ প্রান্তে আপনার কাছে আবারও আসবো। প্রফেসর আলী, আপনার কাছে একটু জানতে চাই, সবশেষ ছোট্ট করে যদি বলেন, নৌ নিরাপত্তার নিশ্চিত করার জন্য বিদ্যমান যে আইনটা রয়েছে সে আইনটা কি যথার্থ কিনা? আমাদের নৌপথে এখন যে আইনের উপরে চলছে সেটা আসলে কোনো ঘাটতি দেখেন কিনা আপনি? সেটা হচ্ছে ISO 1976, ছোট্ট করে যদি বলেন। সেই অর্ডিন্যান্স অনুযায়ী চলছে। এখন এই অর্ডিন্যান্স এটা কিন্তু আইন হয়নি, আইন করা হয়েছে কিন্তু আইনটা এখনো মানে পুরোপুরি অ্যাপ্রুভ হয়নি, এটা খসড়া এখন রয়েছে। আমাদের এখানে আসলে সমস্যা যেটা, আইনে হয়তো কিছুটা দুর্বলতা থাকতেই পারে, কিন্তু মূল যে দুর্বলতা সেটা হলো আইনের যে প্রয়োগ। আইনের প্রয়োগটা যদি ঠিকমতো হতো তাহলে আপনার রিলেটিভলি এখন যে আইন আছে সেটা দিয়ে হয়তো কভার করা যেত, বাট এই প্রয়োগের ব্যাপারটা আমি মনে করি যে আমাদের প্রযুক্তি নির্ভর করার কোনো স্কোপ আছে কিনা? 10 সেকেন্ডে এক বাক্যে। প্রযুক্তি নির্ভর করারও স্কোপ রয়েছে, আমাদের প্রযুক্তি নির্ভর আমরা করতে পারি, করার সুযোগ রয়েছে, অবশ্যই রয়েছে। আপনার সবশেষ যদি কোনো পরামর্শ থাকে যে এই দুর্ঘটনা রোধ করবার জন্য যে কোনো সময় বিভিন্ন সুপারিশ আপনারা তো দিয়েছেন, সেই সুপারিশগুলো বাস্তবায়ন ওভারঅল মানে কোনো সাজেশন রয়েছে কিনা? আমার হচ্ছে যে আসলে এখানে পলিটিক্যাল উইলিংনেসটা লাগবে, আসলে কমাতে চাই আমরা, কারণ সেটা যদি থাকে, আমাদের সুপারিশ দেওয়া আছে, সেগুলোকে বাস্তবায়ন করা সহজ হবে। আদারওয়াইজ কিন্তু দেখা যায় যে অ্যাক্টিভিস্টরা হয়তো চেষ্টা করে যাবে, বা সেই জায়গা থেকে সুফল আসবে না যদি না সরকার আসলে চায়। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমাদের সাথে এতক্ষণ ছিলেন অধ্যাপক ডক্টর মীর তারিক আলী এবং রয়েছিলেন কাজী মোহাম্মদ সাইফুন নেওয়াজ। সড়ক এবং নৌ দুর্ঘটনার শেষ কোথায়, এই বিষয়টি নিয়ে আমরা আলাপ করছিলাম। আগামী সপ্তাহে নতুন বিষয় নিয়ে, নতুন অতিথি নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকবেন।